আজ আমরা পড়ব কলিগেটিভ প্রপার্টিস বা সংখ্যাগত বা সমাবর্তী ধর্ম। এই কলিগেটিভ প্রপার্টিস কিন্তু কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত দ্রবণই কিন্তু এই কলিগেটিভ প্রপার্টিস মেনে চলে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেই দ্রবণটা হতে হবে অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণ। ঠিক আছে, অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণ। শুধু তাই নয়, সেই দ্রাবটা শুধুমাত্র অনুদ্বায়ী হবে, কঠিন হবে তাই নয়, সেই দ্রাবটা হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, হতে হবে অসংযোজিত, ঠিক আছে, এবং অবশ্যই অনুদ্বায়ী এবং কঠিন। ঠিক আছে, এই সবগুলো ধর্ম যদি থাকে এবং দ্রবণটা লঘু হয় তাহলেই কিন্তু সেই দ্রবণ এই কলিগেটিভ প্রপার্টিসগুলো মেনে চলে। এবার কলিগেটিভ প্রপার্টিস বলতে কি বোঝাচ্ছে? কলিগেটিভ প্রপার্টিস বলতে বোঝাচ্ছে যে একটা ধর্ম নয়, বেশ কয়েকটা ধর্ম রয়েছে ওই সমস্ত দ্রবণগুলোর। সেই সমস্ত ধর্মগুলো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ একটার মান জানা থাকলে অপরটার মান কিন্তু সেখান থেকে নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে একটার সাথে অপরটার মান জড়িত। ঠিক আছে, আর কি হচ্ছে যে এই ধর্মগুলো, এই যে সংবদ্ধ ধর্ম বা সমাবর্তী ধর্ম যেটা বলছে কলিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে তোমার দ্রাবকণার সংখ্যার ওপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। মানে এটা নির্ভর করে না যে আমি দ্রাবটা কী নিয়েছি, হ্যাঁ, আমি ইউরিয়া নিয়েছি না চিনি নিয়েছি না কি নিয়েছি, তার ওপর নির্ভর করবে না। নির্ভর করবে কার ওপর? দ্রাবকণার সংখ্যার ওপর। ঠিক আছে, এই এরকম চারটে ধর্ম রয়েছে, সবগুলোকে একসাথে বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস। ঠিক আছে, বা সংখ্যাগত ধর্ম। তাহলে কলিগেটিভ প্রপার্টিস কাকে বলে? দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার ওপর নির্ভর করে, তাদের বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস বা সংখ্যাগত ধর্ম। চারটে রয়েছে, দেখো: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, স্ফুটনাঙ্কের উন্নয়ন বা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অ্যান্ড অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। আমরা এক এক করে পড়ব। ঠিক আছে, তাহলে আবারও একবার দেখো, বলছি যে কলিগেটিভ প্রপার্টির যে দ্রবণগুলো মেনে চলবে সেইগুলো তার দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। এক হচ্ছে, দেখো প্রত্যেকটা পয়েন্ট বোঝো, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে দ্রাবকে। যে পদার্থটা নেওয়া হচ্ছে এটা যেন অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য হয়, মানে কোনো আয়নে বিভাজিত হবে না। ঠিক আছে, অণু হিসেবে থাকবে দ্রবণে। অসংযোজিত হতে হবে। অসংযোজিত বলতে মানে যেমন মনে করো অনেক অণুগুলো দেখা যায় দ্রবণে ডাইমার বা পলিমার হিসেবে অবস্থান করে, হাইড্রোজেন বন্ডিং দ্বারা পরস্পর যুক্ত থাকে। যেমন আমরা দেখে এসেছি ইথানলের অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ডিং দ্বারা একটা দুটো তিনটে অনেকগুলো অণু পরপর যুক্ত হচ্ছে, সেরকম যেন না হয়, অর্থাৎ অসংযোজিত হতে হবে। অনুদ্বায়ী বা নন ভোলাটাইল হতে হবে। দ্রাব অনুদ্বায়ী হবে, দ্রাবক উদ্বায়ী হবে কিন্তু দ্রাব অনুদ্বায়ী হবে। তার মানে কি বোঝাচ্ছে? যে দ্রবণের যে বাষ্প, সেখানে শুধুমাত্র দ্রাবকের অণুই উপস্থিত থাকবে, দ্রাবের অণু উপস্থিত থাকবে না, অর্থাৎ দ্রাবের বাষ্পীভবন হবে না, সে হবে অনুদ্বায়ী বা নন ভোলাটাইল। আর তো কঠিন অবশ্যই হতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারলে। 2 নম্বর কি বলা হচ্ছে যে এই ধরনের দ্রাব পদার্থ থেকে উৎপন্ন দ্রবণকে শীতল করলে, হ্যাঁ, হিমাঙ্কে যখন পৌঁছচ্ছে ঠান্ডা করতে করতে, তখন কেবলমাত্র দ্রাবকটাই কঠিন আকারে পৃথক হয়ে বেরিয়ে আসবে। দ্রাবপ্রাপ্ত কঠিন দ্রাবকের মধ্যে দ্রাবের কিছুই উপস্থিত, কোনো দ্রাবের কোনো অংশই দ্রবীভূত থাকবে না। ঠিক আছে, দ্রাবক আলাদা হয়ে কঠিন আকারে বেরিয়ে আসবে হিমাঙ্কে। ওকে, এইবারে ফার্স্ট আমরা কলিগেটিভ প্রপার্টি যেটা পড়ব সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। দেখো কি বলা হচ্ছে, বিশুদ্ধ দ্রাবকে যখন অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত, অনুদ্বায়ী মানে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মেনে চলবে।
শুধু যে অনুদ্দায়ী হবে তাই নয়, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, অনুদ্দায়ী অবশ্যই, অসংযোজিত এবং কঠিন দ্রাব্য হতে হবে। এই ধরনের দ্রাব্য যোগ করলে দেখা যাবে, কি দেখা যাচ্ছে, যে পরীক্ষাকালীন উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হবে। বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ ছিল তার থেকে দেখা যাচ্ছে দ্রবণের বাষ্পচাপ কমে যাচ্ছে। একে বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, এইবারে ধরো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 আর হচ্ছে দ্রবণের বাষ্পচাপ P, সেক্ষেত্রে অবনমন তোমার বাষ্পচাপের অবনমন কত হচ্ছে, P0 - P। আর আপেক্ষিক অবনমন কথাটা আসছে রিলেটিভ লোয়ারিং, রিলেটিভ অর্থাৎ আপেক্ষিক অবনমন, মানে এই দ্রবণের যে বাষ্পচাপের অবনমন সেটা যদি আমি বিশুদ্ধ বাষ্পচাপের সাপেক্ষে ধরি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে ধরি, অর্থাৎ P0 - P/P0, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবনমন, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন মানে P0 - P এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অর্থাৎ P0 এর অনুপাতকে বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার তো আমরা বলছি যে এই ধরনের দ্রাব্য যোগ করলে বাষ্পচাপের অবনমন ঘটে। এবার বলো তো কেন ঘটে? একটা প্রশ্ন আসবে যে কেন বাষ্পচাপ কমে যাচ্ছে দ্রবণের ক্ষেত্রে। দেখো বিশুদ্ধ দ্রাবকের যখন আমি বাষ্পচাপ নির্ণয় করছি তখন বিশুদ্ধ দ্রাবকের পরিতলে যে বাষ্পটা রয়েছে সেখানে শুধুমাত্র দ্রাবকের অণু উপস্থিত থাকছে, অর্থাৎ দ্রাবকের অণু উপস্থিত থাকছে। এবার যখন আমি সেই দ্রাবকে যখন সলিউট বা দ্রাব্য অ্যাড করছি, কীরকম দ্রাব্য, ওই যে তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত অনুদ্দায়ী কঠিন দ্রাব্য অ্যাড করছি, তখন কি হচ্ছে, বাষ্পে দ্রাবের অণু যাচ্ছে না, কিন্তু দেখো দ্রাবকের অণুগুলোর মাঝখানে দ্রাবের অণুগুলো জায়গা করে নিচ্ছে এবং ওই দ্রবণের যে সারফেসে উপরিতলে নিশ্চয়ই দ্রাবকের অণুর সাথে দ্রাবের অণুও উপস্থিত থাকছে। এবার যখন দ্রবণের বাষ্পায়ন ঘটছে তখন দ্রাবকের অণু বিশুদ্ধ দ্রাবকে যে পরিমাণে বাষ্পীয় দশায় যেতে পারছিল যে সংখ্যায়, এক্ষেত্রে কিন্তু দ্রবণ যখন তৈরি হচ্ছে তখন সেই সংখ্যাটা কমে যাচ্ছে, কারণ দ্রবণের উপরিতলে এখন আর শুধু দ্রাবকের অণু নেই, দ্রাবের অণুও উপস্থিত রয়েছে। সুতরাং বাষ্পচাপে দ্রবণের বাষ্প সেখানে বিশুদ্ধ দ্রাবকের অণুর সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য কিন্তু বাষ্পচাপ কমে যাচ্ছে। বিশুদ্ধ দ্রাবকের চাইতে দ্রবণের বাষ্পচাপ সেই জন্য কমে যাচ্ছে। ঠিক আছে, একেই আমরা বলছি লোয়ারিং অফ ভেপার প্রেশার। এবার এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সংক্রান্ত রাউলসের ল আমরা পড়ব, রাউলসের সূত্র। রাউল্ট কি বললেন যে কোনো অনুদ্দায়ী তড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত একই কথা, যে কঠিন দ্রাবে লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান এই P0 - P/P0 এর মানটা দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। কলিগেটিভ প্রপার্টি শুরুতেই আমরা বলেছিলাম, এই কলিগেটিভ প্রপার্টি নির্ভর করছে দ্রাবের অণুর সংখ্যার উপর, দ্রাবের কণার সংখ্যার উপর। আর সেইটা মেনেই দেখো এখানে রাউল কি বললেন, যে এই প্রথম আমরা কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা পড়ছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেটা কার সাথে সমান হচ্ছে, দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। অর্থাৎ P0 - P/P0 x2 মানে হচ্ছে যদি x1 যদি ধরা হয়েছে তোমার দ্রাবকের মোল ভগ্নাংশ x1 আর দ্রাবের মোল ভগ্নাংশ x2, তাহলে P0 - P/P0 x2 সমান হচ্ছে
ঠিক আছে, এবার এইটা আমি আগে আমরা যে রাউলস ল পড়েছিলাম সেখান থেকে কি করে এটাকে এস্টাবলিশ করা যায় দেখো। প্রথমে আমরা রাউলস লতে পড়েছিলাম যে দ্রবণের বাষ্পচাপ P = x1 P0, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তাই তো? এটা আমরা পড়েছিলাম। এবার এই সমীকরণ থেকে এখানে P = x1 P0 এ P/P0 করে নাও। P/P0 করলে কি এখানে x1 পড়ে থাকছে। এবার দুদিকে দেখো 1 - P/P0 করো, এদিকে 1 - x1 করো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে, P0 - P/P0, আর 1 - x1 মানে অবভিয়াসলি আমরা জানি x2, কারণ x1 + x2 = 1। টোটাল মোল ভগ্নাংশ এখানে হচ্ছে 1, টোটাল মোল সংখ্যা 1, ঠিক আছে? তাহলে 1 - x1 = তোমার x2, ঠিক আছে? এখান থেকে দেখো এই ফর্মটা চলে এসছে, এটা এস্টাবলিশ হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, নির্ভর করছে শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের উপর। এবার দেখি এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এর উষ্ণতার ওপর কি নির্ভরশীলতা। দেখো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার নির্ভর করছে শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের উপর, তাই তো? এবার যেহেতু এই মোল ভগ্নাংশ ব্যাপারটাই উষ্ণতা নিরপেক্ষ একটা রাশি, সেই জন্য তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতা নিরপেক্ষ। হ্যাঁ, আচ্ছা, এবার এটা হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম। এটা কেন বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে তোমার কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলা হচ্ছে? কারণ দেখো, আমরা কি বলেছি, কলিগেটিভ প্রপার্টি দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, তাই তো? দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট দ্রাবকের সমপরিমাণ দুটো পাত্রে নিলাম, একটা নির্দিষ্ট দ্রাবক দুটো পাত্রে সমপরিমাণে নিয়ে ওই দুটো পাত্রের দ্রাবকে আমরা সমমোল পরিমাণে দুটো পৃথক অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব A আর B যোগ করলাম, দুটো আলাদা দ্রাব যোগ করলাম একই পরিমাণ দ্রাবকের মধ্যে, দুটো আলাদা পাত্রে, ঠিক আছে? এইবারে যখন আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দুটো ক্ষেত্রেই আমরা নির্ণয় করছি, তখন দেখা যাচ্ছে সেই দুটো মানে সমান হচ্ছে, ঠিক আছে? দুটো মানে সমান হচ্ছে। এতে কী প্রমাণ হলো, যে দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভর করছে, সেই জন্য এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে? এবার দ্রাবের আণবিক ভর নির্ণয়। দ্রাবের আণবিক ভর নির্ণয় করব এই রাউলস ল থেকে, ঠিক আছে? রাউলস ল কী বলছে, P0 - P/P0 = x2 হচ্ছে তোমার দ্রাবের মোল ভগ্নাংশ দ্রবণের, মানে N2/N1 + N2, ঠিক আছে? N1 + N2। এইবারে আমি তোমার ধরে নিচ্ছি যে W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম ওই যেটা বললাম দ্রাব যোগ করা হয়েছে। কী দ্রাব? বারবার মেনশান করে দিতে হবে, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব যোগ করে এটা লঘু দ্রবণ তৈরি করা হয়েছে। আর কি ধরে নেওয়া হচ্ছে, যে দ্রাবকের আণবিক ভর M1, দ্রাবের আণবিক ভর M2। তাহলে N1 মানে কত হবে, W1/M1, আর N2 মানে কত হবে, W2/M2। ওকে, এবারে দেখো এখানে আমি কী করছি, যেহেতু দ্রবণটা লঘু ধরা হচ্ছে, সেই জন্য দ্রাবকের মোল ভগ্নাংশ তুলনায় দ্রাবের মোল ভগ্নাংশ তোমার মোল সংখ্যা দ্রবণের দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যার তুলনায় অনেকটাই বেশি, সেই জন্য এটাকে নেগলেক্ট করা হচ্ছে। N1 + N2 থেকে N2টাকে নেগলেক্ট করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে N1 + N2 অতিরিক্ত লঘু মানে কি, লঘু মানে হচ্ছে দ্রাবক দ্রাবের তুলনায় অনেক বেশি পরিমাণে উপস্থিত,
তাই তো? তাহলে সেক্ষেত্রে তোমার N1 প্লাস N2টাকে অ্যাপ্রক্সিমেট N1 ধরা হচ্ছে। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে? P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু N2 বাই N1। এবার N2-র জায়গায় W2 বাই M2 বসাও, আর N1-এর জায়গায় W1 বাই M1 বসাও। তাহলে ওভারঅল সমীকরণটা আমি এটা পেলাম। সেখান থেকে আমি কি বের করতে চাইছি? দ্রাবের আণব ভর। দ্রাবের আণবিক ভর আমি ধরে নিয়েছি M2। তাহলে এখান থেকে কী পাচ্ছি? M2 ইকুয়ালস টু P0 বাই P0 মাইনাস P ইন্টু W2 M1 বাই W1। ঠিক আছে, এখানে আমরা W2 আমরা জানা জ্ঞাত, M1 হচ্ছে দ্রাবকের আণবিক ভর, সেটা জানা। W1 আমরা জানা, কারণ এটা জানা নেওয়া হয়েছে, যেটা যে ওজনটা। আর P0 বাই P0 মাইনাস P এটা আমরা পরীক্ষাগতভাবে বের করব। তাহলে এটা থেকে আমরা M2 বা দ্রাবের আণবিক ভর বের করে নিচ্ছি। এবার দেখো এখানে আমরা কি করছিলাম, যে দ্রবণটা যেহেতু লঘু, সেই জন্য দ্রাবকের মোল সংখ্যা তুলনায় দ্রাবের মোল সংখ্যাকে নেগলেক্ট করা হচ্ছিল। এবার সেটা যদি আমরা নেগলেক্ট না করি, যদি নগণ্য না ধরা হয় দ্রাবের মোল সংখ্যাকে, তাহলে কি করব? তাহলেও করা যাবে। দেখো P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু X2। X2 মানে হচ্ছে N2, যেটা আমরা লিখলাম আবার একইভাবে। দেখো এবারে কি করছে, এটাকে আমরা উল্টে দিচ্ছি, P0 বাই P0 মাইনাস P, আর এখানেও নিশ্চয়ই N1 প্লাস N2 বাই N2। ওকে, এখান থেকে এটা বেরোলো। এবার দেখো দুদিকে যদি আমি -1 করে দিই, পরের পেজে চলো, দেখো দুদিকে P0 বাই P0 মাইনাস P -1 ইকুয়ালস টু N1 বাই N2। ওকে, এখানে দেখো দিয়ে কী হচ্ছে, তোমার এই মানটা কী দাঁড়াচ্ছে? P বাই P0 মাইনাস P ইকুয়ালস টু N1 N2-র মান W1 M1 W1 বাই M1, N2-র মান W2 বাই N2, এটা করে এটা দাঁড়াচ্ছে। এখান থেকে M2-র মান আমরা এটা একটা সমীকরণ পাচ্ছি, যদি দ্রাবের মোল সংখ্যাকে যদি নেগলেক্ট না করা হয়, তাহলেও আমরা এভাবে আমরা দ্রাবের আণবিক ভর বের করতে পারছি। ঠিক আছে, এইবারে দেখো সূত্রটা, প্রযোজ্যতা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউলস লয়ের প্রযোজ্যতা। যাতে বলতে দেখো সূত্রটা শুধুমাত্র অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যদি সংযোজিত হয়ে যায়, দ্রাবের অণুগুলো যদি সংযোজিত হয়ে যায়, দ্রাবের অণুগুলো সংযোজিত হয়ে গেলে কি হবে? ওই যে বললাম, যদি অণুগুলো ডাইমার বা পলিমার হিসেবে উপস্থিত থাকে, যেমন হাইড্রোজেন বন্ডিং দ্বারা যদি পরস্পর যুক্ত থাকে, সেগুলো তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার অণুগুলো মানে দ্রাবের অণুর সংখ্যা কমে যাচ্ছে। দ্রাবের অণুর সংখ্যা কমে গেলে কি হবে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানও কমে যাবে। ঠিক আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানও কিন্তু কমে যাবে। হ্যাঁ, আবার দেখো যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তড়িৎ বিশ্লেষ্য হলে আবার কি হবে? অণুগুলো ভেঙে যাচ্ছে, ফলে অণুগুলো বিয়োজনের ফলে দ্রাবের কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি আয়নে বিভাজিত হয়ে যায়, তাহলে কণার সংখ্যা বেড়ে যাচ্ছে, একটা অণু থেকে দুটো আয়ন সৃষ্টি হচ্ছে, ফলে দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? আপেক্ষিক অবনমনের মানও কিন্তু বৃদ্ধি পাবে। আরেকটা কথা কি, এটা হচ্ছে শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, যদি দ্রবণটা গাঢ় হয়, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হবে? দ্রাবের অণু সংখ্যা বেশি, হয়, তাদের মধ্যে মানে আন্তরাণবিক যে দূরত্ব সেটাও কম হবে, তাদের মধ্যে আকর্ষণ বল তীব্র হবে। হ্যাঁ, সেই জন্য লঘু দ্রবণের আচরণ থেকে বিচ্যুত হলে কিন্তু হবে না। সেই জন্য এই তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা যে কোনো কলিগেটিভ প্রপার্টি কিন্তু গাঢ় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নয়।